আমার বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনার কাছে আসি। এই ২ জনের বক্তব্যের প্রেক্ষিতে আপনি যে কথা বললেন তার প্রেক্ষিতে যে বক্তব্য, তার প্রেক্ষিতে আপনার বক্তব্য জানতে চাই। আমার খুব একটা উৎসাহ নাই, বুঝলেন। জিয়াদুল মামুন আমার ছোট ভাই, ওকে আমি তুমি বলেই ডাকি, কিন্তু অনুষ্ঠানে আপনি বলেই আমার কাছে এই হবে। হাসান সাহেব, যারা এরকম খোঁজ খবর করেন, এই 25 বছর রিসার্চ করেছেন, তাদের উপর নির্ভর করে যদি বিচার করতে হয়, তাহলে আগামী 1000 বছরেও বাংলাদেশে যুদ্ধ অপরাধীদের বিচার হবে না। যদি বিচার করতে চান তাহলে সাক্ষী প্রমাণ নিয়েই বিচার করতে হবে, গায়ের জোরে বিচার করতে পারবেন না। যেদিন এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, হওয়ার পরেই বলেছে এই 3 মাসে বিচার হয়ে যাবে, 6 মাসে বিচার হয়ে যাবে, 2010 সালেই বিচার হয়ে যাবে। এই সমস্ত কথা বলে মানুষকে বেশি উৎসাহিত করে হতাশ করা হয়েছে। বিচারের প্রক্রিয়ায় ধীরে ধীরে করতে হবে এবং সে সময় সুযোগ দিতে হবে। যেমনি অভিযোগ আনা হবে, ঠিক তেমনি অভিযোগ খণ্ডনের সুযোগ দিতে হবে। যেমনি এইমাত্র ডক্টর হাসান বলেছেন যে যারা অভিযুক্ত তারা বাঁচবার জন্য, তারা রক্ষা পাওয়ার জন্য নানা প্রক্রিয়ার সাহায্য নেবে। এটা তো অতি স্বাভাবিক। পাকিস্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি হিসাবে ফাঁসি দিতে চেয়েছিল। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম যে তাকে যাতে ফাঁসি দিতে না পারে। কিভাবে বাঁচানো যায়? আমরা ইংল্যান্ড থেকে, সেই সময় বিলাত থেকে আইনজীবী এনেছিলাম। এরা বাঁচবার জন্য, এখন তো পৃথিবী আরো কাছে হয়েছে, এরা বাঁচবার জন্যও আইনজীবী আনছে, বাইরে থেকে আনতে চেয়েছে, আমরা নাকি আনতে দেই নাই। যদি তা হয় তাহলে ওই এক কথাই বলবে যে এই বিচার আন্তর্জাতিক মানের নয়, গুণ সম্পন্ন নয়। এই সমস্ত আমরা যারা বেকুবরা আছি, আমাদেরও 2-1 কথা জিজ্ঞেস করতে হবে। যুদ্ধের সময় আমরাও ছিলাম। আজকে হঠাৎ বাবুরাই সবকিছু করবেন। আজকে যদি যুদ্ধাপরাধীদের বিচার করতে না পারেন, এই যে চুলকিয়ে ঘা করতেছেন, জাতির জন্য সর্বনাশ হবে, এই সুযোগটা কাউকে দেওয়া হয়। আপনি যে সাক্ষীর কথা বলেছেন যে সাক্ষী প্রমাণ নিয়ে বিচার করতে হবে, অবশ্যই আপনি বিচার যদি করেন, সাক্ষী প্রমাণ নেই এরকম কিছু বলছেন? কোথায় সাক্ষী প্রমাণ? কোথায়? আপনি কাউকে ধরে আনবেন, একটু আগে আপনাদের ঘরে শুনলাম, কোথাকার কোন মেয়েকে আনবেন, ধরে আনবেন, ধরে এনে তাকে দিয়ে সাক্ষী দিয়ে দেবেন, আর তাকে দিয়ে জেল দিয়ে দিতে পারবেন? সেই সাক্ষীটাকেও প্রমাণ করতে হবে সে আদৌ সেখানে ছিল কিনা, তাকে প্রমাণ করতে হবে যে সে ভিকটিম কিনা। আমার আবার একটু সম্পত্তি পেতে হলে যেমন সাকসেসর সার্টিফিকেট লাগে, ঠিক তেমনি সেই অপরাধকে প্রমাণ করতে হলে প্রত্যেকটা জিনিস। মানে আপনার ভিতরে এই সংশয় কেন যে সাক্ষী নেই? এই জন্য সংশয় যে সাক্ষী আছে একেবারে নেই তা না, কিন্তু তাদের সাক্ষী যখন তুলে ধরতে হবে কোর্টে, যে পরিমাণ যোগ্যতা সম্পন্ন মানুষের ওই ট্রাইব্যুনালে দরকার, সরকার সেই রকম মনে হয় আন্তরিকতা নিয়ে তাদেরকে করে নাই। এই ট্রাইব্যুনাল গঠনের সময় আমি আবার আপনাকে বলছি, আমার খুব একটা আগ্রহ নেই। কথা শেষ করতে দিতে হবে। ডাকছেন যখন, দাওয়াত যখন করেছেন, খেতে তো অবশ্যই শেষ করতে দিব, প্লিজ বলুন। এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বলেন, মানবাধিকার ট্রাইব্যুনাল বলেন, এটার জন্য বাংলাদেশে যে সমস্ত আইনজ্ঞ ছিলেন, তারা এর সঙ্গে জড়িত থাকুক আর না থাকুক, তাদের পরামর্শ নেওয়ার দরকার ছিল। এখনো তাদের সঙ্গে জিজ্ঞেস করার দরকার ছিল। আমি কাদের সিদ্দিকী মুক্তিযুদ্ধে গ্রহণ না করলে আরো 6 বছর পরে বাংলাদেশ স্বাধীন হতো। এখন এই জন্য বলছি যে চলে যাব, কারো দয়ায় নির্ভর করি না। সে কাদের সিদ্দিকী কিন্তু এই ট্রাইব্যুনালের কেউ জিজ্ঞেস করেন। ফাইন্ডিং যারা করছেন, ডক্টর সাহেবকে, হাসান সাহেব বেশি পরিচিত, তাকে জিজ্ঞেস করতে পারেন। তিনি সেনাবাহিনীতে অফিসার র্যাঙ্কে কাজ করেছেন, জিজ্ঞেস করতে পারেন। আমি হইলাম গ্রামের একজন ছাগল, যুদ্ধ করেছি গ্রামের মানুষ নিয়ে, আমাকে কেন জিজ্ঞেস করবেন? ওই নিয়াজি কিন্তু আমার পায়ের সামনে এসে বসেছিল, ওনার পায়ের সামনে বসে। সেই জন্য এটাকে আর একটু ব্রড হতে হবে। জি, আমি আপনার কাছে আবার আসবো ডক্টর হাসান। আমি যেটা বলবো, প্রথমে হলো বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেবের যেটা বললেন, আমার মনে হয় উনি একটা আত্মাভিমানের প্রেক্ষাপটে কথাগুলো বলছেন। এবং আমার কাছে যেটা আমাকে বলছি, বসেছেন, সরাসরি লাইভ প্রচার হচ্ছে, আমার বয়স হয়েছে, আপনি নিজের মাপ রাখবেন, আমি আমার মাপ রেখে অবশ্যই সেই জন্য কথাটাকে সুন্দরভাবে বলবার চেষ্টা করবেন। আমার আত্মাভিমান না কি আছে এটা আপনার বিচার করার মতো আপনার মাপ একটা হাইটের দরকার আছে, সেই হাইটে পৌঁছছে, সেই হাইটের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি সুন্দরভাবে বলছি। এবং আমি যেটা বলছি, উনি যেটা বলছেন যে ডাক্তার হাসানের মতো যারা গবেষক, তাদের আপনার যদি আমলে নেন,
কিংবা মালুম সাহেবের মতন যারা আপনার কৌশলী আছেন, তাদেরকে যদি আপনার মনে করেন এই মামলায় নেন, সেটা কয়েক হাজার বছর এটা শেষ হবে না, এরকম একটা কথা উনি বলেছেন। সাক্ষীর কথা বলেছেন। সাক্ষীর কথা উনি বলেছেন। তা এখানে কিন্তু আমার যেটা কথা সেটা হলো এই, যারা হালে এই যুদ্ধাপরাধ নিয়ে ভাবছেন এবং যারা প্রথম থেকে যুদ্ধাপরাধ বিষয়গুলো নিয়ে আপনার মাথা ঘামাননি কিংবা মানবতা বিরোধী অপরাধ বিষয় ঘামাননি অথবা এই এলিমেন্টস অফ ক্রাইমগুলো নিয়ে ভাবেন নেই, তাদের পক্ষে হঠাৎ করে এই বিষয়ের মধ্যে আপনার ইন্ট্রোডিউস হওয়া অথবা আপনার মনে করেন ভিতরে ঢোকা কঠিন। এটা মালুম সবাই জানেন। এবং ওনারা যেটা করছেন, উনি যেটা বলেন এটা ফৌজদারি মামলা না, এখানে ওনারা সাক্ষী প্রমাণ সাজাবার চেষ্টা করছেন এলিমেন্টস অফ ক্রাইম অনুযায়ী। অর্থাৎ এখানে অনেকগুলো এলিমেন্টস অফ ক্রাইম রয়েছে, যেমন ধরুন আমি বলি ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি অফ মার্ডার, ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি অফ পারসিকিউশন, ক্রাইমস হিউম্যানিটি অফ রেপ, সেক্সুয়াল স্লেভারি, এনফোর্স প্রস্টিটিউশন, আপনার ফোর্স মাইগ্রেশন ইত্যাদি ইত্যাদি অসংখ্য আপনার ধারা রয়েছে। এই ধারার প্রেক্ষাপটে ওনারা সাক্ষ্য প্রমাণ আপনার যেহেতু গ্রহণ করার চেষ্টা করছেন, বিধায় কিছু দেরি হচ্ছে। একটি দ্বিতীয় কথা হলো, সাক্ষ্য প্রমাণ আছে, যেমন আমার একটি বই আছে যুদ্ধাপরাধ গণহত্যা বিচার অন্বেষণ, সেখানে ছবি সহ ঠিকানা সহ সব রয়েছে। সাক্ষ্য প্রমাণ আছে কিনা সেটা দেখে পড়লেই বুঝতে পারবেন। এরকম আমি 19টা বই আছে এবং আমার মনে হয় 20,000 পাতা আমি ডকুমেন্ট দিয়েছি, এবং কিছু ভিডিও রয়েছে আপনার যেগুলো সাক্ষ্য প্রমাণ আছে কিনা। যতটুকুন আমরা সাক্ষ্য প্রমাণ পাবো, যতটুকুন আমরা প্রমাণ করতে পারবো, ততটুকুই বিচার হবে। যেটা আপনার প্রমাণ করতে পারবো না, এটার বিচার হবে না। কাজেই এখানে কিন্তু একটা বিষয়ের খুব গুরুত্বপূর্ণ হলো এই যে আমরা কতটুকুন আমরা সাক্ষ্য প্রমাণ গ্রহণ করেছি কিংবা করতে পেরেছি, এটা ফলে পরিচয় হবে। ফলে পরিচয় হবে। জি, আমি বিরতির পরে আবার আপনার কাছে যাবো। তার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে সাক্ষীর যে কথাটা এখানে এসেছে এবং বিচার প্রক্রিয়া বা যে আইনবিদদের সম্পৃক্ত করা এবং না করার যে প্রসঙ্গ এসেছে, আপনার কাছ থেকে সংক্ষেপে একটু জেনে আমি বিরতিতে যাব। প্রথমে হলো যে আমি শুরুতে আমাদের আইনটা শ্রেষ্ঠত্বের বিষয়টা আমি বলছিলাম জি, যে নুরেমবার্গের পর 45-এর নুরেমবার্গ, তারপর 73 সালে আমাদের আইন, এবং আমাদের আইন এবং এই প্রক্রিয়াটা প্রবাসী সরকার তারা অক্টোবর কি নভেম্বরের দিকে তারা এই উদ্যোগটা গ্রহণ করে। এবং সেটার পিছনেও বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং তার খুব সেই সময় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবেত্তা যারা আমাদের মুক্তিযুদ্ধেও তাদের বিশাল যাদের ভূমিকা ছিল, তাদের একটা অবদান ছিল। এবং বিশ্ব প্রেক্ষাপটে সেই সময় এই মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধ আইনের যারা সেই সময় স্টলওয়ার্ড বিশেষজ্ঞ, তারা ঢাকাতে এসে বঙ্গবন্ধুর আহ্বানে আসে এবং তারা এই আইনটা করার ক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা ছিল। আমাদের আইনের এখনো বৈশিষ্ট্যের জায়গাটা হলো যে সাধারণ ফৌজদারি মামলা প্রমাণের জন্য যে ধরনের সাক্ষ্য সাবত এই যে বিষয়গুলো থাকে, আমাদের ক্ষেত্রে আপনারা বোধহয় লক্ষ্য করে থাকবেন যে কিছুদিন আগে সোনারগাঁতে বিদেশি এক্সপার্ট বিশেষজ্ঞদের নিয়ে আমাদের একটা সেমিনার হয়, ওল্ড এভিডেন্স, পুরাতন সাক্ষ্য কিভাবে এটা ব্যবহার হয়। হাসান সাহেব কিছুটা আলোকপাত করেছেন। এবং আমাদের আইনে শুধুমাত্র যে ব্যক্তি সাক্ষী সেটা দিয়ে এই অভিযোগগুলো প্রমাণ হবে তা না, হয়তো এমনও থাকে। আমার রায়ের বাজার বদ্ধভূমি বুদ্ধিজীবী হত্যার বুদ্ধিজীবী হত্যার সাক্ষ্য সময়ের একটা অন্যতম বিষয়। আমার টাঙ্গাইলের ভুয়াপুরের সেখানে একটা অঞ্চলে কতগুলো রেপ ভিকটিম আছে, 26টা। সেই 26টাতে আমি এখানে আপত্তি করব, আমি আপনার কাছে আসবো। আমি তার পথেও আপত্তি করব যে ইতিহাস বিকৃত হওয়া অত্যন্ত অন্যায়। 26টাতে একটি রেপও হয়নি। আমি ওনার বক্তব্যের পর আমি আপনার কাছে আসবো। মুক্তিযুদ্ধে আমার নিজের নিয়ন্ত্রিত এলাকা ছিলেন। আমি ওনার কেউ যদি যুদ্ধের পরে যে সেখানে রেপ 26 সমস্ত গ্রামটি পুরে ছারখার করে দিয়েছিল। আমি ওনার বক্তব্যের পরে আমি আপনার কাছে আসবো, সময় লাগে, সুযোগ লাগে, আমরা শুনবো। তাই বিভ্রান্ত করা ভালো কাজ না। আপনার কাছে আসবো, আপনার বক্তব্য নিব আমি ওনার শুনে। বিরক্তিকর বলুন। না, আমি বিভ্রান্ত করছি না, আমি আপনাকে বলছি না যে আপনি বিরক্তি। আমি আমাদের কাছে তথ্যপাত্য যা আসে, তথ্য যদি ওই রকম বিভ্রান্তিকরই হয়, যুদ্ধ করলাম আমি 26 গ্রামে একদিনে 36 জন লোক মারা গেছে, যে সময় জ্বালিয়ে পুড়িয়ে দেয়, সেই সময় মানুষ রেপ করে মানুষ। বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমি ওনার কথার পরে যদি আপনার কাছে আসি তাহলে আপনার কথা শুনে দুইজনের কথা বললে দর্শক শুনবে না। জি, আমাকে একটু শেষ করতে দিলে সুবিধা হবে। জি বলুন। তদন্তে যখন এই বিষয়টা চলে আসে, হ্যাঁ, তখন কিন্তু সঙ্গত কারণে প্রসিকিউটর হিসেবে আমাদের একটা বড় দায়িত্ব থাকে। আমরা কিন্তু 26 বঙ্গবীর কাদের সিদ্দিকী যে বিষয়টা উল্লেখ করেছেন,
আমি নিশ্চয়ই সরাসরি ওই ওনার এই কথা বিরোধিতা করব না। তা আমরা কিন্তু সাথে সাথে 26-এর যে ধর্ষণের ঘটনা, সেটা কিন্তু আমরা ঘটনা হিসেবে প্রসিকিউটর আমরা গ্রহণ করি নাই। আমরা কিন্তু প্রসিকিউটরের সেখানে 26-এতে আমরা সরজমিনে সেখানে তদন্তে যাব। ফলে ইনভেস্টিগেটররা কতগুলো সাক্ষ্য নিয়ে আসলেই আমরা গ্রহণ করতেছি। আমাদের শেরপুরের ওইখানে বিধবা পল্লী, হ্যাঁ, আমাদের মিডিয়াতে সে বিষয়গুলো আসছে। আমরা একটা বিরতিতে যাব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত। দেখছিলেন ডিভাইন গ্রুপের সৌজন্য অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমরা আলোচনা করছি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ। কথা বলছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তম, জিয়াদ আল মালুম এবং ডক্টর এম এ হাসান। আমি আপনার কথা শেষ হয়নি, বিরতিতে গেছি। খুব সংক্ষেপে আপনি আপনার সাক্ষীর জায়গার ব্যাখ্যাটা দেওয়ার পরে আমি এদিকে এই অপরাধ প্রমাণ করার জন্য 40 বছর পরে সঙ্গতভাবে অসংখ্য প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং ভুক্তভোগী সাক্ষী পাওয়া যাবে না, সেটি স্বাভাবিক। এই আইনে অবস্থানটা কি আছে? ভুক্তভোগী সাক্ষী, প্রত্যক্ষদর্শী সাক্ষী বা ওই ভুক্তভোগী পরিবারের সাক্ষী, ওই সময়কালে প্রকাশিত প্রচারিত ম্যাগাজিন, খবরের কাগজ, গবেষণালব্ধ কোনো পত্রিকা, অডিও, ভিডিও, ডকুমেন্টেশন, সাক্ষীর কাজ করছে, এইগুলাই এই ধরনের অপরাধ প্রমাণের জন্য সাক্ষ্য হিসেবে এই আইন অনুযায়ী। জি, আরেকটি প্রসঙ্গ এসেছে যে দেশের যারা পতিতদশা আইনবিদ তাদের সঙ্গে পরামর্শ করা বা তাদেরকে সম্পৃক্ত করা না করার বিষয়। এটা আসলে প্রসিকিউটর হিসেবে এটার জবাব আমার এখতিয়ার মধ্যে পড়ে না, কিন্তু আমি প্রসিকিউটর হিসেবে কাজ করতে যেয়ে আমি যাদের কাছ থেকে সবসময় পরামর্শ এবং সহযোগিতা পাচ্ছি, সেটি আমাদের দেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, রুকনুদ্দিন মাহমুদ, ডক্টর জহির, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদ ইসলাম থেকে শুরু করে বর্তমান অ্যাটর্নি জেনারেল পর্যন্ত। জি, আপনি বঙ্গবীর কাদের সিদ্দিকী, এই কথার প্রেক্ষিতে যে আলোচনাগুলো হলো তার মধ্যে আপনার কথার থেকে আমরা এক ধরনের হতাশার দিক দেখছি যে বিচারের জায়গাটা নিয়ে আপনি যেভাবে প্রত্যাশা করেছেন সেইভাবে ঘটছে না ঘটনাগুলো। এর মধ্যেও আমরা দেখলাম যে একজন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত যার চার্জ গঠন করা হয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীর কথা, পুরো বিষয়টিকে আপনি যদি আবার একটু জানতে চাই আপনার কাছ থেকে। আপনি আমার আশাকে সবসময় হতাশার মতো করে দেখেন, তো আমি এখানে খুব একটা আশা দেখতে পাচ্ছি না। এখানে এইটুকুই যে আলোচনা হলো, তাতে আমার কাছে মনে হচ্ছে যে আপনার মনে থাকার কথা, কয়েক বছর আগে গোলাম আজমকে ফাঁসি দেওয়ার জন্য একটা আন্দোলন হয়েছিল জাহানারা ইমামের নেতৃত্বে, ঘাতক দালাল নির্মূল কমিটির। তিনি তখন বাংলাদেশের নাগরিক ছিলেন না, তাকে হাইকোর্টে যাওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের নাগরিক তাকে করে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশের সংবিধান জন্মসূত্রে কোনো নাগরিকের নাগরিকত্ব বাতিল করতে পারে না, একটা মস্ত বড় একটা দেওয়া আছে, একটা মহান সংবিধান। এই মামলাও ঠিক সেরকম কিনা যে এই মামলার ওই যে কি বলে এই কসরত করে যুদ্ধ অপরাধীদেরকে যুদ্ধের অপরাধ থেকে দায়মুক্ত করে দেওয়া হবে কিনা। আমি এখানে নিজে বসে আছি, ডক্টর সাহেব 82 সালে সেই রেপ করা রোগীর চিকিৎসা করেছেন বলে তার ফ্যাক্স ফাইন্ডিং বইয়ের মধ্যে লিখেছেন। একটা যুদ্ধ হয়েছে খুব বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা, সিরাজগঞ্জের থেকে পাকিস্তান হানাদাররা 26-এ এসেছে। এটা যদি পিরোজপুরে হতো বা গোপালগঞ্জে হতো বা অন্যখানে হতো তাহলে মেনে নিতাম। নিজে উপস্থিত থাকা একটা জিনিস দেখার পরে, যেখানে খুব বেশি হলে ঘন্টা 1.5 উভয় দিক থেকে গোলাগুলি হলে সেইখানে কেউ রেপ করে, যুদ্ধকে এইভাবে রেপের অঙ্গে নিয়ে গেলে তারপরে তো দেশের আর কিছু থাকে না। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানুষ এত রক্ত দিয়েছে, সেটাকে এত ছোট করে দেখা যে যুদ্ধক্ষেত্রে রেপ হচ্ছে, রেপের জায়গা আলাদা, রেপের জায়গা যুদ্ধক্ষেত্রে নয়। এবং 26 একটা গণহত্যা হয়েছে, পুরা হয়েছে, মানুষকে মারা হয়েছে, সেটাকে হিসাবে তুলে আইনা বিচার করা যেতে পারে। সেখানে রেপের যদি কোনো সাক্ষী হিসেবে আনা হয় সেটা খুব একটা বড় হবে না। এই কারণেই বলেছি যে এটাও তো একটা মস্ত বড় ষড়যন্ত্র নয় যে এই যে যুদ্ধ অপরাধীর বিচার 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 এ কথা বলে এটাকে হালকা করে নষ্ট করার। এবং মালুমকে যে কথাটা আমি বলবার চেষ্টা করেছি, যুবকরাই তো কাজ করবে, তাদেরই কাজ করার বয়স, কিন্তু অভিজ্ঞদের অভিজ্ঞতা নিয়ে
এই যে যেমন ডক্টর সাহেব এখন আমার যুদ্ধকেই কোনো পাত্তা দিচ্ছেন না। উনি বলছেন এটা আপনিই সব না, সত্যিই তো আমি আজকেই সব না, কিন্তু নিয়াজের সামনে আমি যথেষ্ট ছিলাম, অনেক কিছু ছিলাম। আরো এবং- অনেকেই আপনি তো এবং- ছিলেন হ্যাঁ, বটে, কোনো one of সন্দেহ them। নাই, কিন্তু তো আরো তো আপনি অনেকেই একজন- ছিলেন। এইভাবে আমরা সময় পার হয়ে গেলে অনেক কিছুকেই আমরা স্বীকার করতে চাই। জি, আমি হাসান। প্রথমে যে জিনিসটা আপত্তি তুলব সেটা হলো এই, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আমিত্ববোধ এবং মেগালোমানিয়ার মধ্যে হারিয়ে গেছে। সাধারণের অসাধারণ আত্মত্যাগ, সাধারণের মূল্য, এগুলোকে আপনার গৌণ করে দেখা হচ্ছে প্রথম থেকে। এ ব্যাপারে কিন্তু যারা ইতিহাস রচনা করেছেন এবং যারা নিজেদের কথা বলে আপনার ইতিহাস লিপিবদ্ধ করেছেন সবাই দায়ী। তো এইখানে একটা কথা বলা দরকার, সেটা হলো এই যে রেপের কথা বললে যুদ্ধের মহিমা আপনার নষ্ট হয়, কথাটা ঠিক নয়। যুদ্ধ কোনো কালে কাঙ্ক্ষিত নয়, সকল যুদ্ধে কিন্তু আপনার কোনো না কোনো ভাবে অপরাধ সংগঠিত হয়, এবং যে অপরাধ সংগঠিত হয় যুদ্ধকালীন সময় সেটাই যুদ্ধ অপরাধ। এবং রেপও কিন্তু যুদ্ধের সময় একটা সংগঠিত একটা অপরাধের মধ্যে। এছাড়া যুদ্ধের বাইরেও কিন্তু ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অফ রেপ বলে একটা জিনিস রয়েছে, এবং যুদ্ধের মধ্যে রেপকে আইনের ভাষায় বলা হয় যখন রেপ অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ ওয়ার, এই কথাটা এবং আইনে আপনার ব্যবহৃত হয় অ্যাজ ইনস্ট্রুমেন্ট অফ ওয়ার। এই কথাটা আসছে যেহেতু সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, রুয়ান্ডা থেকে আরম্ভ করে, ইউগোস্লাভিয়াতে আরম্ভ করে, বসনিয়া থেকে আরম্ভ করে, সাউথ আফ্রিকাতে, এভরিওয়্যার রেপ হ্যাজ বিন ইউটিলাইজ অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ ওয়ার। এবং এটা আমাদের দেশের ক্ষেত্রে ছিল সত্যি। এখানে পাকিস্তানি বাহিনীদেরকে কোনো মহিমান্বিত করার কোনো ব্যাপার নেই, তারা আপনার রেপ করেনি। তারা একা বিভিন্নভাবে রেপ করেছে, শুধু যুদ্ধের সময় রেপ করেছে এরকম নয়, স্পট রেপ করেছে, মাস রেপ করেছে, গ্যাং রেপ করেছে, তারা আমাদেরকে যৌন দাসী বানিয়েছে, দিনের পর দিন নিয়ে করেছে, সেক্স রেপ করেছে, এনফোর্স প্রস্টিটিউশন। আমি নাম ঠিকানা বলে দেবো, আমি 26 ভানুভঙ্গম বলবো, তার ছেলে রঞ্জুর কথা বলবো, সজিরনের কথা বলবো, সাক্ষী প্রমাণের কথা বলবো। এখন বিষয়টা কিন্তু যাচাই বাছাই করার দায়িত্ব হলো আপনার ট্রাইব্যুনালের। জি, এখানে আমরা রায় দিচ্ছি না, আমরা এখানে একটা উপস্থাপন উপস্থাপন করছি। আমরা এরা হলো অ্যালিজড ক্রাইম বলা যায়, আইনের ভাষায় অ্যালিজড ক্রাইম। এখন অ্যালিজড ক্রাইমটা আসলে ক্রাইম কিনা, ওয়েদার দে ওয়ার দ্য পারপেট্রেটরস অফ, আদালত বিচার সেটা আদালত বিচার করবে, আদালতকে সে সময় দিতে হবে। আর আমার কাছে যেটা মনে হচ্ছে যে সাক্ষ্য প্রমাণ যা রয়েছে তাতে বিচার হতে পারে, এবং কিছু না হওয়ার চেয়ে বর্তমানে যা হচ্ছে এটা ভালো। এবং এটা আমরা কিন্তু বিচার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে জিয়াদুল মালুম, এই সাক্ষীর জায়গাটাতে ডক্টর হাসান যেটা বললেন, এই কথার সূত্র ধরে যদি আমরা শেষ করি, 1 মিনিটের মধ্যে শেষ করি। অনুষ্ঠানের বিষয়বস্তু থেকে আমার মনে হয় যে আমাদের কিছুটা দূরে সরে যাওয়াটা, যাওয়া, জি, মোটেই ঠিক হবে না। সেটা হলো যে হ্যাঁ, ট্রাইব্যুনাল নিয়ে সংশয় আছে, ছিল বা থাকবে, সেই তর্কের মধ্যে আমি যাব না। আপনাদের দুজনের চাইতে আমার কোনো অনুষ্ঠানে এসে কথা বলার জায়গাটা একটু সীমিত। আপনারা অনেক বেশি বলতে পারবেন, আমি বেশি বলতে পারবো না। বিশেষ করে তদন্তাধীন বিষয় এইটা নিয়ে, ভুয়াপন নিয়ে আমি আর বাড়তি কথা বলতে পারবো না। কেন বলতে পারবো না? যে সেটি এই আইনে প্রসিকিউটরদের তদন্তের একটি সুযোগ আছে, এবং অনেক জায়গায় আমরা প্রসিকিউটররা সেই সুযোগটা আমরা নিচ্ছি। কেন নিচ্ছি? যে এইটি যেন বঙ্গবীর কাদের সিদ্দিকী যেভাবে বললেন, এটার আন্তর্জাতিক মান, সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন। এবং একইভাবে বিদেশি আইনজ্ঞ বাংলাদেশে 1972 সালে বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী বিদেশি যে কোনো মানুষ বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী যে নিয়ম কানুন বিধি আছে, সেটা নিয়ে তাকে সেটা করতে হবে। জি, আমরা আর কথা শুনতে পাচ্ছি না, আমরা অত্যন্ত দুঃখিত আমি যে এই অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, আর সময় নেই। এক বাক্যে যদি আপনাদের দুজনের বলার থেকে বলে আমরা শেষ করব। এক বাক্যের কথা হলো যে ডক্টর হাসান অভিজ্ঞ মানুষ, অনেক বই লিখেছেন, তার বইয়ের উপরে নির্ভর করে যদি এই ক্রাইমের বিচার করতে হয়, আমার আপত্তি হলো নিজে সাক্ষী থেকে 26 যে ঘটনা ঘটেছে সেখানে উনি একজন রাজাকারে রেপ হওয়া মহিলাকে এনেছেন, উনি বলছেন না, বিষয়টি ঠিক অত ছোট করে সম্ভবত উনি দেখাচ্ছেন না। একটি ঘটনাকে রাজাকারে এনে যদি রেপ করা মহিলাকে আনেন, রাজাকারের দিকে যায়, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের দিকে যায় না। এখানে কিন্তু আমরা বিচার করছি শুধু যুদ্ধাপরাধ না, এবং বিশেষ করে ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়গুলো হলো মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা।
এখানে যুদ্ধ অপরাধ কিন্তু তাদের আওতাধীন নয়। জি। আমরা তাদের সাফল্য কামনা করি। জি, জিয়াদ আল মামুন, ডক্টর হাসান এবং কাদের সিদ্দিকী বীরুত্তম, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য, এবং অত্যন্ত দুঃখিত যে অল্প সময় অনেকগুলো বিষয়ে আলোচনা করা গেল না। তারপরেও আপনারা এসেছেন, এই জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাকে ধন্যবাদ।